নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং কলকাতায় শুরুতেই সত্যজিৎ বিশ্বাস অর্থাৎ নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনার খবরে নজর রাখতেই হবে। তার কারণ তদন্তে বেশ কিছু সূত্র মিলছে। এখনো পর্যন্ত জেরা করে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বেশ কয়েকজন মিলেই শ্যাডো করছিল সেদিন, এবং ঠিক কিভাবে সেদিন এই অপারেশন চালানো হয়। যদিও মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি এখনো পর্যন্ত নিখোঁজ, তার ক্লু পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা, কিন্তু কিভাবে অপারেশন চালানো হয়েছিল তা একরকম জানতে পেরেছেন তদন্তকারীরা। দেখুন, নদিয়ার ফুলবাড়িতে বাড়ির কাছে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। বিধায়ক খুনে ধৃত সুজিত ও কার্তিক মণ্ডলকে রাতভর জেরা করে পুলিশ। জেরায় ধৃতরা জানিয়েছে মঞ্চের সামনে বিধায়ককে গুলি করার জন্য ছিল এক দুষ্কৃতী। মঞ্চের আশপাশে সশস্ত্র অবস্থায় 8 থেকে 10 জন ছিল। জ্যাকেট ও শালের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল দুষ্কৃতীরা। স্থানীয়দের চোখে ধুলো দিতেই ছড়িয়ে ছিটিয়ে থাকার ছক কষে দুষ্কৃতীরা। তাদের ছক ছিল একজন গুলি করে পালাতে গিয়ে ধরা পড়ে গেলে বাকিরা শূন্যে গুলি ছুড়বে। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পালিয়ে যাবে। দুষ্কৃতীরা স্থানীয় হওয়ায় ভিড়ে মিশে যাওয়াও সহজ হবে। দুষ্কৃতীরা স্থানীয় হওয়ায় পালানোর রাস্তাও খুঁজে পাওয়া সহজ হবে। সেদিন বিধায়ককে খুনের পর আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযুক্ত অভিজিৎ পুন্ডারির বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। একটি খাটের নিচে বড় গর্তের হদিশ মেলে। অত্যন্ত উল্লেখযোগ্য একটা তথ্য পুলিশের হাতে এসছে, যে আগ্নেয়াস্ত্র দিয়ে বিধায়ককে খুন করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র অভিজিতের বাড়ির এই যে মেঝে, এই মেঝেতেই কিন্তু পুঁতে রাখা হয়েছিল। এবং ঘটনা ঘটার পর দুপুরের পর এখানে আগ্নেয়াস্ত্র এনে মাটি খুঁড়ে আপনারা দেখছেন বেশ কিছুটা গর্ত করে রাখা হয়েছিল, এবং এখানেই সেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। নিজের ঘরে নয়, সন্দেহ এড়াতে এক মানসিক ভারসাম্যহীন আত্মীয়ের ঘরে গর্ত খুঁড়ে অভিজিৎ। ওর যে জ্যাঠা আছে, জ্যাঠাটা তো পাগল। ওনার জ্যাঠার এই ঘরটা যেহেতু সন্দেহজনক ভাবা যাবে না বা ভাববেও না কেউ, গর্তটা করা ছিল বলতে সব খোঁচাখুচি হচ্ছে। তখন চৌকিটা যখন সরিয়েছে তখন দেখা যাচ্ছে যে গর্ত করা আছে আর মাটিগুলো সব ভেজা ছিল। এদের সঙ্গে আমাদের সম্পর্কও নেই, এটা ওদের নিজেদের বাড়ি আর আমরা হচ্ছে জ্যাঠার বাড়ি। হ্যাঁ, এবার কোনো কারণে শরীকে কিছু নিয়ে ঝামেলা হলে বলতো শ্যুট করব, গুলি করব, এবং নিজের বাড়ির বৌদিকেও বলতো শ্যুট করব। আর যার সঙ্গে যখনই ঝামেলা হোক আগেই গায়ে হাত দিত। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ফিঙ্গারপ্রিন্ট ও ব্যালাস্টিক পরীক্ষা করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এখনো বুলেট হেড আর গুলির খোল মেলেনি। অভিজিতের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নদিয়ায় আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে যেখানে সত্যজিতের বাড়ি, তার বাড়িতে আজ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে আরএসএস বিজেপি যোগের তত্ত্ব তুলে ধরলেন যে আরএসএস এবং বিজেপি তারাই এই খুনের পিছনে রয়েছে, দাবি করছেন সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বিজেপির নাম জড়ালে পাল্টা প্রতিরোধ হবে বলে হুঁশিয়ারি দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, আমি মনে করি ন্যাক্কারজনক, এবং ধিক্কার জানানো বা প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। কেননা যারা করেছে নিশ্চিতভাবে তারা আইনের রোষে তো পড়বেই, তার সাথে তারা একটুকু দেখলো না যে তার একটা 1.5 বছরের ছোট্ট সন্তান রয়েছে, এবং যেভাবে সে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকে একদম গ্রাসরুট থেকে উঠে আসা ছেলে। তারা কারা কারা যুক্ত রয়েছে আমরা চিহ্নিত করেছি, ইতিমধ্যে এফআইআর হয়েছে এবং প্রশাসনের মতো ব্যবস্থা নিয়েছে। আমি যা শুনেছি ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যদি কেউ ভেবে থাকে যে আমি দুর্নীতি করব আর দিল্লিতে গিয়ে দিল্লির বাবুদের পা ধরে ঝুলে দুর্নীতি ঢেকে দেবো, আর যদি কেউ ভাবে আমি কোনো রকম খুনে মদত করে দিল্লির নেতাদের পাজামা ধরে ঝুলে আমি বেঁচে থাকবো বা আমি ঠিকঠাক থাকবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ঘাড় ধরে কলার ধরে শ্রীঘরে ঢোকাবো। আজকে কেউ মারা গেলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এত বিজেপির ভয় ঢুকেছে এদের, এতে ঘুমোতে বিজেপির নাম, বিজেপির ভূত দেখছেন। বিজেপি হিংসা রাজনীতি করে না, হিংসায় বিশ্বাস করে না, কোনো হিংসার সঙ্গে যুক্ত নয়। একাধিক এমএলএ মন্ত্রী, জেলা প্রেসিডেন্ট উপস্থিত আছে মাইদিয়াতে, সেখানে গুলি চললো, একজন এমএলএ মারা গেল ওখানে, সবার সামনে যে খুনি বেরিয়ে গেল, তাকে ধরা হলো না। জোর করে বলা হচ্ছে বিজেপির লোক, আর বিজেপিকে দোষী করার চেষ্টা করছে, ভয় দেখানো হচ্ছে। আমি সরকারকে সচেতন করে দিচ্ছি, যদি এইভাবে বিজেপিকে বদনাম করার চেষ্টা হয়, বিজেপির লোকেদেরকে কেস দিয়ে তোলার চেষ্টা করা হয় বা কষ্ট দেওয়া হয়, বিজেপিকে আটকানোর চেষ্টা হয়,
এই রাস্তায় গেলে খুব ভুল করবেন। বিজেপি আজকাল সেই বিজেপি নয়। বিজেপি রাস্তায় নামবে এবং যা যা করার করবে, তখন সবকিছু হাতের বাইরে চলে যাবে। মুকুলবাবু তার আইনি নোটিশ পাঠিয়েছেন। বিনা তদন্তে কি করে একটা লোকের নাম বলা যায়? একজন সিনিয়র লিডার, যিনি এমপি ছিলেন তাদের পার্টির। তৃণমূল বিধায়ক খুনের প্রতিবাদে মতুয়ারা আজ রেল অবরোধ করেন কাঁচরাপাড়ায় এবং দমদমে। প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়। দাঙ্গাবাজ মোদীকে মানছি না, মানবো না। আপ্পাবাজ মোদীকে মানছি না, মানবো না। সারা ভারতবর্ষের বাঙালির উপর অত্যাচার কার সাথে মোদী সরকার নদিয়ার পর এবার পূর্ব মেদিনীপুর, ফের একবার তৃণমূল নেতা খুন। এবারে রিতেশ রায়, তৃণমূল নেতা রিতেশ রায় খুন। 7 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি অপহরণ করে খুন করা হয়েছে তাকে। দুদিন আগেই নদিয়ার ফুলবাড়িতে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খুন আরও এক তৃণমূল নেতা। হুগলির দাঁতপুরে তাল চিনাল গ্রামে চুঁচুড়া তারকেশ্বর রোডের ধার থেকে উদ্ধার হল কাঁথির মারিশদার তৃণমূল নেতা রিতেশ রায়ের দেহ। কাঁথির 3 নম্বর ব্লকের চাঁদবেড়িয়ার তৃণমূল নেতা রিতেশ রায় 7ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। 9ই ফেব্রুয়ারি তার দেহ উদ্ধার হয়। রিতেশকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। চুঁচুড়া হাসপাতালে দেহ নিয়ে যায় পুলিশ। পরিচয় না মেলায় ছবি তুলে পাঠানো হয় বিভিন্ন থানায়। রিতেশ রায়ের স্ত্রী মহুয়া স্বামীর ছবি দেখে শনাক্ত করেন। সৌভিক চক্রবর্তী 9টার সময় আমার স্বামী ফোন করে বলে উনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি ওনার সঙ্গে মালদা যাচ্ছি বলে বেরিয়ে গেছে। মাঝ রাস্তায় ওকে খুন করে দিয়ে ফেলে চলে গেছে। পরিবারের দাবি, বন্ধুর ফোন পেয়ে 7ই ফেব্রুয়ারি কোলাঘাট যান রিতেশ। শেষবার বাড়িতে ফোন করে তিনি জানান বন্ধুর বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই মালদা যাচ্ছেন। তারপর থেকে বন্ধ তার 2টি মোবাইল। তৃণমূল নেতাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগ দায়ের হয় মারিশদা থানায়। পাওয়া গেল রাস্তার ধার থেকে পাওয়া গেছে বলেছে, গলায় একটা দাগ আছে। অভিযোগ এখন বিরুদ্ধে হচ্ছে যার সাথে গেছিল তারই বিরুদ্ধেই অভিযোগটা মেনলি, সৌভিক চক্রবর্তী। খুনের মোটিভ নিয়ে ধন্দে পুলিশ। বাড়ছে রহস্য, রাজনৈতিক প্রতিহিংসার জেরে খুন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও হুগলি থেকে সুজিত ভৌমিক ও সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। নজর এবার শিলংয়ে। শিলংয়ে সিবিআই দপ্তরের সামনে থেকে খবর সরাসরি। শিলংয়ে সিবিআই দপ্তরে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের আজ 3য় দিন। আজ ঠিক কি হলো বা এখনই বা কি হচ্ছে জানবো। সিবিআই দপ্তরের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, এখনো পর্যন্ত ঠিক কি হচ্ছে ভিতরে? দেখো, 3য় দিনে জিজ্ঞাসাবাদের শেষে, কার্যত শেষের দিকে এসে এটাকে বলা যায় যে কার্যত সারদা চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে বা সিটের অন্যতম সদস্য হিসেবে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের কাজ প্রাথমিকভাবে শেষ করলো সিবিআই। এবং কুণাল ঘোষ রাজীব কুমারকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটাও শেষ হয়েছে। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, গতকাল রাত্রেও যেমন রাজীব কুমার নিজে সমস্ত যে স্টেটমেন্ট যেগুলি বয়ান রেকর্ড করা হচ্ছে সেগুলি তিনি নিজে পড়ছেন এবং ফাইনালি সেটা প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে বয়ান নেওয়া, যেটাকে বলে 161 করা সিআরপিসির, সেই কাজটা করার জন্য নিজে পুরো বয়ানটি পড়ছেন। সিবিআই আদতে কি নিল তার মুখ থেকে বয়ান, বা যে পর্বটা হলো তাতে কি উঠে এলো, সেই কাজটার জন্য একটু সময় লাগছে। তবে এই কাজটার পরে রোজভ্যালি মামলার আজকে জিজ্ঞাসাবাদ আবার শুরু হবে কি না সেটা নিয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ রোজভ্যালি মামলার যিনি তদন্তকারী অফিসার সুজান শেরপা এবং আরও কয়েকজন রোজভ্যালির আধিকারিক, তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই সিবিআই অফিস থেকে একটু বাইরে চলে গেছেন। সম্ভবত তাদের কোনো টিফিন ব্রেক বা কিছু করার জন্যই তারা এটা গেছেন। এবং এই মুহূর্তে অফিসের ভিতরে কুণাল ঘোষ রয়েছেন, রাজীব কুমার রয়েছেন এবং সিবিআই আধিকারিকরাও রয়েছেন।
এটা বলা যায় এই 3 দিন পর এসে শনি রবি সোমবারে এসে কার্যত সারদা চিটফান্ড মামলার প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজ সিবিআই শেষ করলো এবং মুখোমুখি যে জিজ্ঞাসাবাদ মূলত কুণাল ঘোষকে বসিয়ে সেই কাজটাও প্রাথমিকভাবে শেষ করলো সিবিআই। রোজভ্যালি মামলায় কারণ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েই রেখেছিল সিবিআই যে বেশ কিছু সাপ্রেস অফ ফ্যাক্ট হয়েছে, একাধিক মামলার তথ্য সিট জানায়নি, যে কারণে তারা রেগুলার কেস করতে পারেনি এই রাজ্যে, তাদের রেগুলার কেস করতে হয়েছে ওড়িশায়। অর্থাৎ যেহেতু সারদার থেকে বলা হয়েছিল 2300 থেকে 2600 কোটি টাকা প্রতারণার অঙ্ক সারদার চিটফান্ডের মামলায়, অন্যদিকে রোজভ্যালিতে এই অঙ্কের পরিমাণটা অনেক বেশি, কিন্তু এই কিছু সিট তথ্য চেপে যাওয়ার কারণে বা লোকানোর কারণে রেগুলার কেস এ রাজ্যে করতে পারেনি সিবিআই। তাই রোজভ্যালির যে তদন্ত সেটা এগিয়ে নিয়ে যেতে অনেক সমস্যা হয়েছে। সেই প্রসঙ্গেই সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়েই রেখেছিল। এছাড়াও রোজভ্যালি সংক্রান্ত একাধিক বিষয়, সেক্ষেত্রে টাওয়ারের সঙ্গে সারদার কোনো কানেকশন বা সিট কিছু করেছিল কিনা, রোজভ্যালি সংক্রান্ত বিষয়, আরও কিছু ছোট ছোট চিটফান্ড যেগুলো সারদা বা রোজভ্যালির সাথে একটা কানেক্টেড ছিল, সেগুলো সম্পর্কে রাজীব কুমারের বয়ান নেওয়াটা জরুরি বলে মনে হয়েছে। সেই পর্বটা এখনও শুরু হয়নি। এই সারদাকাণ্ডে কার্যত জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরই হয়তো সেটা শুরু হবে। সেক্ষেত্রে আজকে রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসাররা যদি আবার সিবিআই অফিসে আসে সেটাতেই পরিষ্কার হয়ে যাবে যে আজকে হবে কিনা। তবে কুণাল ঘোষের পর্ব শেষ। কুণাল ঘোষ যখন সিবিআই আধিকারিকরা তাকে ছেড়ে দেবেন, তিনি এখান থেকে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে, এমনটা আমরা জানতে পেরেছি। আবারও বলছি তোমাকে, সারদাকাণ্ডে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ, কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ, সেটা শেষ করলো সিবিআই। ধন্যবাদ। আগামীকাল থেকে শুরু এই শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা এবং এবারও ছাত্রীর হার ছাত্রের থেকে বেশি, ছাত্রীর পরিমাণ বেশি এবং মূলত 10.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। সকাল 10:30টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যাবে প্রশ্নপত্রের প্যাকেট। তবে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। পরীক্ষার্থীরা তো বটেই, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও মাধ্যমিক চলার সময় সঙ্গে মোবাইল ফোন রাখতে পারবেন না। ভেন্যুতে বাই 10:30 প্রশ্নপত্র পৌঁছচ্ছে এবং সেখানে আগে থেকেই পুলিশ ডিপ্লয়েড থাকছে। এবছর কোনো রকম পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে না ভেন্যুতে, যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা যে সিল্ড প্যাকেট, সেই সিল্ড প্যাকেট হলে যাবে at 11:35 hours। সেই প্যাকেটগুলো আমাদের প্রত্যেকটা ভেন্যুতে আমরা ভেন্যু ইনচার্জ একজন রেখেছি, তারা প্রত্যেকটা ঘরে পৌঁছে দেবেন। 11:40 প্যাকেট তারা স্টুডেন্টদের সামনে খুলবে। 11:55 ছাত্রছাত্রীরা খাতা পাবেন, 12টা থেকে লিখতে পারবেন। কোনো জায়গাতেই কোনো টিচিং নন টিচিং স্টাফ যারা ভেন্যুতে থাকবেন তারা মোবাইল ফোন কাছে রাখতে পারবেন না। টুইটার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ব্লু টিক এবং টুইটার অ্যাকাউন্ট খোলার প্রথম 24 ঘন্টার মধ্যেই ফলোয়ারের সংখ্যা কংগ্রেস নেতাদের 7 নম্বর এনে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার রোড শো এর খবরে। और मेरे दिल में आशा है कि हम सब मिलकर एक नई राजनीति की शुरुआत करेंगे, एक ऐसी राजनीति जिसमें आप सब भागीदार होंगे, मेरे युवा दोस्त, मेरी बहनें और सबसे कमज़ोर व्यक्ति, सबकी आवाज़ सुनाई देगी। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার রোড শো এবং সেই রোড শো মোদি যোগীর গড়ে প্রায় 12 কিলোমিটার পথে যেতে হিমশিম খেতে হলো। সঙ্গে রাহুল গান্ধী ছিলেন, কিন্তু একরকম জনস্রোত দেখা গেল রাস্তা জুড়ে। বাসের ছাদে সঙ্গী দাদা রাহুল, পথের দুপাশে উপচে পড়া ভিড়, আর তাই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে হিমশিম দশা। मोबाइल
ये यहां से कह रहे हैं चौकीदार ने हमें एक को रोजगार नहीं दिया। नरेंद्र मोदी ने कहा था 2 करोड़ युवाओं को हर साल रोजगार मिलेगा और नरेंद्र मोदी ने सिर्फ अनिल अंबानी को फायदा पहुंचाया। चौकीदार। এবার খবর দিল্লিতে চন্দ্রবাবু নাইডু অনশনে বসে ধর্নায় বসেছেন এবং সেই ধর্না মঞ্চে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন এবং সেই ধর্না মঞ্চে দেখা করবেন সেখানে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এবং বিরোধী সব নেতাদের সঙ্গে। বলা যেতে পারে মোদির চৌকাঠে এবার লড়াই। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুহিন, কি খবর রয়েছে বিষয়? দেখো, কদিন আগেই তুমি দেখেছো যে কলকাতায় লাগাতার ধর্না কর্মসূচি চালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবার কিন্তু দিল্লিতে ধর্না কর্মসূচি এবং কলকাতার মঞ্চ থেকেই চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে ঘোষণা করেছিলেন যে মোদী সরকারকে, বিজেপি সরকারকে 2019-এর লোকসভা নির্বাচনে এ দেশ থেকে হটাতে তারা সব রাজনৈতিক দল মিলে ধর্না কর্মসূচি করবেন দিল্লিতে, একেবারে রাজধানীতে ধর্না কর্মসূচি করবেন। এবং সেই মতো চন্দ্রবাবু নাইডু কিন্তু ইতিমধ্যেই ধর্না কর্মসূচি শুরু করে দিয়েছেন রাজধানীতে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল দিল্লি পৌঁছবেন। তার বিকেলের বিমানে অর্থাৎ সন্ধ্যের মধ্যেই দিল্লি পৌঁছানোর কথা। 13 এবং 14 তারিখ, 13 এবং 14 ফেব্রুয়ারি দিল্লির ধর্না মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই এই ধর্না মঞ্চে উপস্থিত থাকবার জন্য বা এই ধর্না মঞ্চে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য পশ্চিমবঙ্গ থেকে বহু তৃণমূলের কর্মী, সমর্থক, নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল সন্ধ্যায় সেই ছবি দেখবো তুহিন, সেই ছবি দেখবো। আজ ইতিমধ্যেই যারা চন্দ্রবাবু নাইডুর ধর্না মঞ্চে রয়েছেন সে ছবি দেখবো। তবে তার আগে আরো একটা খবর রয়েছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি যাওয়া বা দিল্লিতে যে ধর্না মঞ্চ, চন্দ্রবাবু নাইডুর ধর্না মঞ্চ, সেখানে যোগ দেওয়া, সেটা অনেক আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ, সেই ধর্না মঞ্চ থেকে যেদিন ধর্না তিনি তোলার ঘোষণা করেন সেদিনই তিনি জানিয়েছিলেন এবার যুদ্ধ দিল্লি থেকে। Next week, we will continue to take our program in Delhi. In year 13-14, we will decide, then we will do some program in Delhi also. I have also decided to go that time also. এবার একবার দিল্লির আজকে ধর্না মঞ্চের ছবিটা দেখে নেওয়া যাক। ইউনাইটেড ইন্ডিয়ার একটা ছবি বলা যেতে পারে, যেখানে ফারুক আবদুল্লাহ রয়েছেন, যেখানে রাহুল গান্ধী রয়েছেন, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রয়েছেন এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন এবং তিনিও বুধ বৃহস্পতি এই দুদিন ধর্না মঞ্চে থাকবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। Sometimes there is a political compulsion. There won't be any democracy. Then we cannot talk. Any best friend of mine is a well-wisher of mine wherever he is there. Even Bal Thackeray time also I have seen. He is very